হ্যালো বন্ধুরা, আমি আয়ুষ। আমি রিসেন্টলি ডেড সাইলেন্স নামে একটি মুভি দেখলাম, যেটা 2007 সালে রিলিজ হয়েছে এবং এর আইএমডিবি রেটিং হলো 6.1। এই মুভিটি আমার পার্সোনাল ফেভারিট, আর এই মুভিটির স্টোরি লাইনও অনেক ইউনিক। সো আজকে আমি আপনাদের সাথে এই মুভিটি সম্পর্কেই আলোচনা করব। তবে তার আগে ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। মুভির শুরুতেই আমরা জিমি অ্যাসেন আর লিজা অ্যাসেন নামে একটি কাপলকে দেখতে পাই। তাদের বাড়ির দরজায় একজন নক করতেই জিমি সেটা চেক করার জন্য যায়, তবে সে কাউকেই দেখতে পায় না। সে দেখে তাদের জন্য একটা গিফট বক্স এসছে। এরপর সেই গিফট বক্সটা খুলে জিমি দেখে সেটাতে একটি ভেন্ট্রিলোকুইস্ট ডল আছে। এই ধরনের ডল হলো সেই ডল যাদেরকে নিয়ে ব্যক্তি মুখাভিনয় করে থাকে। আপনারা ছোটোবেলায় বা বিভিন্ন ট্যালেন্ট শোতে এই ধরনের পুতুল দেখে থাকবেন। পার্সেলে কোনো নাম না থাকায় তারা বুঝে পায় না এই পার্সেলটি তাদের কে পাঠিয়েছে। এরপর জিমি তাদের জন্য রাতের খাবার কিনতে বাইরে যায়, আর লিজা ওই পুতুলটিকে নিয়ে বেডরুমে সাদা চাদর দিয়ে এমনভাবে ডেকে রাখে যাতে জিমি হঠাৎ করে দেখেই ওটা ভয় পেয়ে যায়। বেশ কিছুক্ষণ কেটে যাওয়ার পর লিজার সাথে কিছু অদ্ভুত ঘটনা ঘটতে থাকে। বেডরুম থেকে কিছু অদ্ভুত আওয়াজও আসতে থাকে। তখন লিজা চেক করার জন্য বেডের থেকে ওই সাদা চাদরটি সরাতেই পুতুলটি তাকে মেরে ফেলে। জিমি ফিরে এসে যখন চাদরটা সরায়, তখন আমরা দেখতে পাই লিজা ভয়ানকভাবে মৃত অবস্থায় পড়ে আছে এবং তার জিপটিও সেখান থেকে উধাও। এরপর আমরা পুলিশ অফিসার লিপটনকে দেখতে পাই, যে কিনা জিমির উপরে সন্দেহ করতে থাকে, বাট কোনো রকম প্রমাণ না পাওয়ায় তাকে ছেড়ে দিতে হয়। বাড়ি ফিরে জিমি সেই বক্সটিকে ভালো করে চেক করতে থাকে। জিমি বক্সে মেরি শয়ের নাম দেখতে পায়, যে কিনা র্যাভেন্সপিয়ার নামক একটি শহরে থাকত। সে একসময় খুব বিখ্যাত ভেন্ট্রিলোকুইস্ট আর্টিস্ট ছিল। খুব অদ্ভুতভাবেই তার মার্ডার হয়ে যায়, কিন্তু কাকতালীয়ভাবে জিমির ছোটবেলার হোমটাউনও ছিল র্যাভেন্সপিয়ার। পরের দিন জিমি সেই পুতুলটাকে নিয়ে তার বাবার সাথে দেখা করতে র্যাভেন্সপিয়ারের উদ্দেশ্যে রওনা দেয়। সেখানে গিয়ে সে দেখে তার বাবা এলা নামের একটি মেয়েকে বিয়ে করেছে, অর্থাৎ এখন এলা তার সৎ মা। জিমি তাদের সাথে দেখা করে এবং লিজার শেষ কৃতকার্যের জন্য কিছু দরকারি আয়োজন করতে সেখান থেকে বেরিয়ে যায়। তারপর সেই রাতে জিমি একটা হোটেলে আশ্রয় নেয়, কিন্তু রাতে জিমির সাথে কিছু অদ্ভুত ঘটনা ঘটতে থাকে, আর সে মেরি শকে দেখতে পায়। ভয়ে লাইট জ্বালতেই আবার সব নর্মাল হয়ে যায়। এরপর আমরা হেনরি নামক একজন ব্যক্তিকে দেখতে পাই, যার কাজ হচ্ছে মৃত ব্যক্তির ছবি তোলা। হেনরি তখন লিজার মৃতদেহের ছবি তুলছিল, এবং আমরা এখানে হেনরির স্ত্রীকেও দেখতে পাই, যে কোনো এক বিশেষ কারণে ভয় পেয়ে ছোট বেসমেন্টের মধ্যে লুকিয়েছিল। তখন হেনরি সেখান থেকে তাকে বের করে নিয়ে আসে। পরের দিন জিমি তার ওয়াইফের শেষ কৃতকার্য সম্পূর্ণ করে জঙ্গলে একজন অদ্ভুত মহিলাকে দেখতে পায়। জিমি তার পিছু করতেই হেনরির স্ত্রী তার কাছে এসে মেরি শকে নিয়ে একটি কবিতা শোনায়, এবং সে তাকে ওই পুতুলটাকে কবর দিয়ে দিতে বলে। এরপর জিমি হোটেলে ফিরে ওই পুতুলটাকে আবারও চেক করতে গিয়ে দেখে যে ওই পুতুলটার ঘাড়ের কাছে একটি নাম লেখা, বিলি। এরপর হেনরির ওয়াইফের কথা মতো জিমি সেই পুতুলটিকে কবর দিয়ে দেয়। ওই পুতুলটিকে কবর দেওয়ার পর জিমি তার গাড়িতে উঠতেই সে কারোর একটা উপস্থিতি অনুভব করে। হঠাৎ জিমি তার গাড়ির কাচের ওপারে বিলির চেহারা দেখতে পায়। সে চেক করার জন্য গাড়ি থেকে বেরোয় এবং সে কাউকেই সেখানে দেখতে পায় না। এরপর জিমি হোটেলে ফিরে যায়, আর তখনই লিপটন সেখানে উপস্থিত হয় বিলিকে নিয়ে। লিপটন জিমিকে এইসব বিষয় নিয়ে জিজ্ঞাসা করলে জিমি তাকে ম্যারি শয়ের কথা বলে, বাট লিপটন এটিকে গাঁজাখড়ি গল্প বলে বিশ্বাস করে। লিপটন জিমির উপরে নজরদারি করবে বলে ওই হোটেলেরই একটা রুমে বিলিকে নিয়ে আশ্রয় নেয়। পরের দিন সকালে লিপটন কোনো একটি কাজে বাইরে গেলে জিমি তার রুম থেকে সোজা ওই পুতুলটি নিয়ে চলে যায় হেনরির সাথে দেখা করতে। হেনরি ম্যারি শয়ের নাম শুনতেই ভয় পেয়ে যায়। জিমি তখন তাকে জোর করে এই ব্যাপারে জিজ্ঞাসা করতে ম্যারি শয়ের ঘটনা আমরা এখানে জানতে পারি। এরপর আমরা ফ্ল্যাশব্যাকে যাই। মেরি শয়ের লাস্ট শোতে হেনরি উপস্থিত ছিল। সেই সময় হেনরি অনেকটাই ছোট ছিল,
ম্যারি সেখানে বিলিকে নিয়ে পাকাপোক্ত আর্টিস্টের মতো তার শোক চালিয়ে যাচ্ছিল। তখনই দর্শকদের মধ্যে থাকা একটা বাচ্চা বলে ওঠে, পুতুলটা এখানে কোনো রকম তো কথা বলছে না, সব কথা তো ম্যারিই বলছে, কারণ সে তার ঠোঁট নড়তে দেখেছে। এই নিয়েই সেই বাচ্চাটা গোটা দর্শকের সামনে ম্যারিকে নিয়ে মজা করতে থাকে। ম্যারি এতে ভীষণ অসম্মান বোধ করেন। এরপর হেনরি বলে এই ঘটনার কিছুদিন পরেই বাচ্চাটা নিখোঁজ হয়ে যায়, আর অদ্ভুতভাবেই এরপর ম্যারি শয়েরও মৃত্যু হয়ে যায়। হেনরির বাবারও একই পেশা ছিল হেনরির মতো। তার বাবা বলেছিলেন মেরির একটি ইচ্ছা ছিল যে তাকে যেন তার 100টা পুতুলের সাথেই কবর দেওয়া হয়, আর কবরস্থ করার আগে যেন তার বডিকে সেই পুতুলদের মতোই পরিবর্তিত করা হয়। হেনরির বাবা মেরির কথা মতোই সেই কাজ করে। এরপর হেনরি আরও বলে যে ছোটোবেলায় ওই মেরির বডি যে রুমে রাখা ছিল সেই রুমে ঢুকতেই সে ম্যারির বডিকে মেঝেতে পড়ে থাকতে দেখে, আর পরক্ষণেই ম্যারি তার সামনে দাঁড়িয়ে যায়। ফ্ল্যাশব্যাক এখানেই শেষ হয়। হেনরি জিমিকে কিছু মৃত ব্যক্তিদের ফটো দেখায় যাদের মৃত্যু এই শহরেই হয়েছিল, যেখানে আমরা দেখতে পাই প্রত্যেকের মৃত্যু একইভাবেই হয়েছে, যেমনভাবে লিজার হয়েছিল। এরপরে আমরা দেখতে পাই অফিসার লিপটন জিমির সত্যতা যাচাই করতে কবরে যান, যেখানে 100টা পুতুলের কবরস্থ করা হয়েছিল। এইদিকে জিমি ম্যারিসয়ের পুরনো থিয়েটার হলে যায়। সেখানে গিয়ে ভিতরে ঢুকতেই জিমি একটা বই খুঁজে পায়। সেই বইটিতে লেখা ছিল পারফেক্ট পুতুল কী করে বানানো হয়। ঠিক তখনই জিমি তার আশেপাশে কারুর উপস্থিতি অনুভব করতে পারে, ফলে সে ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে চলে যায়। এদিকে হেনরির বাড়ি থেকে যাওয়ার সময় জিমি পুতুলটাকে তার বাড়িতেই রেখে যায়। আমরা দেখতে পাই পুতুলটার সাথে অর্থাৎ বিলির সাথে হেনরির ওয়াইফ ফিসফিস করে কিছু কথা বলছে। হেনরি এটা দেখতেই রেগে যায় এবং পুতুলটাকে নিয়ে সে নিজের ঘরে চলে যায়। কিছুক্ষণ পর হেনরি তার স্ত্রীর কান্নার আওয়াজ শুনতে পায়, যেটা সেই বেসমেন্ট থেকে আসছিল, যেটা মুভির শুরুতেই দেখানো হয়েছিল, যেখানে তার স্ত্রী ভয় পেলে ঢুকে বসে থাকত। হেনরি বেসমেন্টে ঢুকতেই দরজা বাইরে থেকে লক হয়ে যায়। এরপর হেনরি মেরিসকে তার সামনেই দেখতে পায়। পর মুহূর্তেই মেরিস হেনরিকে মেরে ফেলে ঠিক একইভাবে। এদিকে জিমি তার বাবার কাছে যায় এই ব্যাপারে কথা বলতে। ঠিক তখনই আমরা মুভির আসল স্টোরি জানতে পারি। জিমির বাবা বলে যে ছোট বাচ্চাটা নিরুদ্দেশ হয়ে গেছিল আসলে সে ছিল জিমির কাকা। তখন তাদেরই ফ্যামিলি আর ফ্যামিলির কিছু প্রতিবেশী সন্দেহ করে যে এর পিছনে ম্যারিসয়ের হাত থাকতে পারে, তাই তারা সকলে গিয়ে ম্যারিসয়ের জিভ কেটে তাকে হত্যা করে। আর তখনই বোঝা যায় হেনরি যে মৃত ব্যক্তিদের ছবিগুলো জিমিকে দেখিয়েছিল তারা আসলে ম্যারির মৃত্যুর জন্য দায়ী, আর তাদের সকলকেই ম্যারিসয় মেরেছে। আর এই কারণেই ম্যারি জিমির বংশের কাউকেই ছাড়ে না। ফলে এই অভিশাপ থেকে বাঁচানোর জন্য জিমির বাবা তাকে নিজের কাছ থেকে দূরে সরিয়ে রাখত। কিন্তু জিমি এটা বুঝতেই পারেনি যে এর সাথে লিজার কী সম্পর্ক রয়েছে। ঠিক তখনই অফিসার লিপটন সেখানে চলে আসে আর জিমিকে বলে কবর থেকে 100টা পুতুলই উধাও হয়ে গেছে, আর তার পুরো সন্দেহ রয়েছে জিমির উপর, তাই জিমিকে তার সাথে যেতে হবে। আর ঠিক তখনই তার কাছে হেনরির ফোন আসে। এখানে হেনরির ফোন কিভাবে আসলো, কারণ সে তো আগেই মারা গিয়েছে, সেটা আমরা এই কাহিনীর শেষের দিকেই জানতে পারবো। এনিওয়েজ হেনরি তাকে ফোনে সেই পুরনো থিয়েটারে আসতে বলে, কারণ তার কাছে এমন কিছু তথ্য ছিল যার দ্বারা জিমি এটা প্রমাণ করতে পারবে যে সে লিজার মৃত্যুর জন্য দায়ী নয়। এই শুনতেই জিমি লিপটনকে ঠেলে ফেলে দিয়ে থিয়েটারে যাওয়ার জন্য পালায়, আর লিপটনও উঠে গিয়ে তার পিছু করতে থাকে। জিমি সেখানে পৌঁছতেই হেনরির গলা শুনতে পায়, আর লিপটনও জিমিকে ধরতে গিয়ে হেনরির আওয়াজ শুনতে পায়। এরপর জিমি আর লিপটন হেনরির আওয়াজ অনুসরণ করে একটি ঘরে গিয়ে পৌঁছায়, এবং সেখানে গিয়ে তারা দেখতে পায় যে 99খানা পুতুল কাচের বাক্সের মধ্যে ভরা, আর সেই 99খানা পুতুলের মধ্যে জিমির কাকাও ছিলেন, যাকে কিনা মেরিস পুতুলের মতো বানিয়ে রেখেছিল। কিন্তু সেখানে বিলির বক্সটা খালি ছিল, কারণ বিলি তখন হেনরির রুমে ছিল। আর তখনই হঠাৎ চারিদিক শান্ত হয়ে যায় এবং অদ্ভুত পরিবেশের সৃষ্টি হয়। আর ঠিক তখনই বাক্সবন্দি সব পুতুলের মুখ বাঁদিকে ঘুরতে থাকে, আর শেষে তারা একটা ক্লাউনকে দেখতে পায়। এরপর জিমি মেরিসয়ের নাম দুবার বলে ওঠে, আর এখানে মেরির গলা শুনতেই জিমি তাকে জিজ্ঞাসা করে তুমি লিজাকে কেন মেরেছ।
এখানে লিজার মৃত্যুর আসল কারণ আমরা জানতে পারি। মেরি বলে যে লিজা আসলে প্রেগনেন্ট ছিল, আর মেরির অভিশাপ ছিল যে জিমির পরিবারের সকল সদস্যদের সে মেরে ফেলবে। তাই লিজার শরীরে জিমির বাচ্চা থাকা অবস্থাতেই সে তাকে মেরে দেয়। তখনই মেরি সয়ের একটি লম্বা জিভ বেরিয়ে আসতে আমরা দেখি, আর লিপটন এটা দেখতেই সেই ক্লাউনের উপর গুলি চালিয়ে দেয়। এরপর মেরির আত্মা সব পুতুলগুলির মধ্যে আসতে থাকে, আর লিপটন শটগান দিয়ে সেই পুতুলগুলোকে মারতে থাকে। এই সুযোগে জিমি পুতুলগুলোর বক্সে আগুন লাগিয়ে দেয়। আগুন লাগিয়েই তারা সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। ফলে অফিসার লিপটনের পা হড়কে গিয়ে নিচে পড়ে গিয়ে চিৎকার করতেই ম্যারি তাকেও মেরে ফেলে। জিমি তখনই বিলিকে জ্বালানোর জন্য হেনরির ঘরে যেতেই তখনই দেখে যে হেনরি সেখানে মারা গেছে। জিমি বিলিকে খুঁজে না পেলে হেনরির স্ত্রীকে সে জিজ্ঞাসা করে সেই পুতুলটি কোথায়। সে উত্তরে বলে জিমির বাবা সেই পুতুলটিকে নিয়ে গেছে। এটা শুনতেই জিমি অবাক হয়ে যায়, কারণ তার বাবা তো হুইল চেয়ারে বসে থাকেন, সে তো উঠতেও পারেন না। তাহলে এটা কি করে সম্ভব? জিমি তখনই তার বাবার কাছে যায়। তার বাবার রুমের দিকে যেতেই আবারও চারিদিক নিস্তব্ধ হয়ে যায়, আর পুরো পরিবেশ পাল্টে যায়। তখনই পর্দার পিছন থেকে মেরি শ বেরিয়ে আসতেই জিমি বিলিকে ধরে আগুনে ছুঁড়ে ফেলে দেয়। এই সব থেকে বেঁচে জিমি তার বাবার ঘরে পৌঁছায়। সে তার বাবাকে দেখে তাকে জড়িয়ে ধরতে যেতেই জিমি যা দেখতে পায় তা দেখে সে ভয়ে নিথর হয়ে যায়। আসলে জিমির বাবা আর কেউ নয়, একটা পুতুল ছিল যাকে তার সৎ স্ত্রী এলা কন্ট্রোল করছিল, আর এলার মধ্যে ম্যারির আত্মা ছিল। এই সব দেখে পিছনে ঘুরতেই সে তার সৎ মা ইলাকে দেখতে পায়, আর সে তাকে দেখে ভয়ে চেঁচিয়ে ওঠে। আর তখনই মেরি তাকে মেরে ফেলে বাকি সবার মতো। আর এই কাহিনীটি এখানেই শেষ হয়ে যায়। আসলে মেরি বরাবরই চেয়েছিল একটা পারফেক্ট পুতুল বানাতে, যা দেখতে পুরো মানুষ হলেও তার কন্ট্রোল থাকতো মেরির উপরে। আর তার কাছে 102খানা পুতুল ছিল। এই দুটো পুতুল ছিল জিমির সৎমা, আর তার বাবা ছিল তার পারফেক্ট পুতুল, যেটা মেরি বরাবর বানাতে চেয়েছিল। আর মুভির শুরুতে যে পার্সেলটা জিমির বাড়িতে এসেছিল সেটা ম্যারি নিজেই দিয়ে গেছিল। তা বন্ধুরা, কেমন লাগলো আমার এই এক্সপ্লেনেশন তা কমেন্টসে অবশ্যই জানাবেন।